গল্পটি শুরু হয়েছিল এটি রহস্যময় পৃথিবী থেকে, যা পৃথিবীর পৃষ্ঠের নিচে হাজার হাজার কিলোমিটার বাস করে, যেখানে আকাশ থেকে পানির গভীরে বিপজ্জনক প্রাণীর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখানেই আমরা এই বিশ্বের রক্ষক কিংকংকে দেখতে পেলাম, যে একটি ছোট বানর নিয়ে হ্রদের ধারে এসেছিল, কিন্তু তার সামান্যতম ধারণা ছিল না যে তিনি একটি পূর্ব নির্ধারিত ফাঁদে আটকা পড়তে চলেছেন। ছোট বানর হঠাৎ বুঝতে পারল যে সামনের লেকের ভেতরে একটা বড় বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছাকৃতভাবে কাককে পানিতে নামানোর জন্য প্ররোচিত করেছিল, কিন্তু তার চালাকতা কং থেকে লুকিয়ে থাকতে পারেনি। তিনি কেবল আশেপাশের বাতাসের হালকা গন্ধ পেয়েছিলেন এবং অবিলম্বে বুঝতে পেরেছিলেন যে আজ তার কাছে একটি ভালো শিকার রয়েছে। কং কিছু না বলে সোজা হ্রদে নেমে গেল, আরামে গোসল করতে লাগল। সেখানে ছোট বানর ভয় পেয়ে গেল যে কোথাও তার চাল ধরা পড়বে না, তাই সে পানি পান করার ভান করতে লাগল। ঠিক তখনই হঠাৎ একটি অদ্ভুত প্রাণী দ্রুত গতিতে তাদের দিকে যেতে শুরু করে। গোসল করার সময় কেউ বিপদের অনুভূতি পেল। সে যখন ফিরে তাকালো, তখন একটি বিশাল ড্র্যাগন তার বড় মুখ খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এটি দেখে ছোট বানর বুঝতে পেরেছিল যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং সে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ ধারে ছুটে যেতে শুরু করে। অন্যদিকে কং মাটিতে সব ধরনের লড়াই জিতেছে, কিন্তু পানিতে এই ধরনের শত্রুর মুখোমুখি হচ্ছে প্রথমবারের মতো। কং তার চাল বুঝতে পেরেছিল যখন হঠাৎ ড্র্যাগন তাকে টেনে নিয়ে সরাসরি লেকের ভিতরে চলে গেল, কিন্তু তিনি জানতেন না যে রাগান্বিত কং কতটা বিপজ্জনক হয়ে ওঠে। সেখানে ছোট্ট বানরটি ভাবছিল যে সে এখন চিরতরে কং থেকে বাঁচে, কিন্তু পরের মুহূর্তেই কিংকংয়ের বিশাল অস্ত্র তার সামনে পড়ে গেল। ছোট বানর কিছু বুঝতে পারার আগেই কং সেই ড্র্যাগনের কাটা মাথাটি সোজা তার সামনে আঘাত করে। এটি দেখে ছোট বানরটি অনুভব করেছিল যে এখন কং তাকে খারাপভাবে মারবে, কিন্তু কং কিছুই করেনি, বরং সে তা কুড়াল তুলে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। প্রকৃতপক্ষে বানরটি জানত না যে কিংকং হাজার বছর ধরে এই পৃথিবীতে একা ঘুরে বেড়াচ্ছে তার মতো কাউকে খুঁজে বের করার জন্য। তিনি প্রতিদিন ক্ষুধার্ত থাকতেন এবং প্রায়শই এখানকার বিপজ্জনক নেকড়েরা তাকে বিরক্ত করত। শত শত নেকড়ে তার পিছনে আসার সময় সে লাফ দিয়ে পালিয়ে যেত, কিন্তু এবার নেকড়েদের দল তাকে ছেড়ে যায়নি। তারা ক্রমাগত তাকে ঘিরে রাখার চেষ্টা করছিল। অবশেষে যখন তার সামনে গভীর খাদ এসে দাঁড়ালো এবং পালানোর কোনো উপায় অবশিষ্ট ছিল না, তখন সে বাধ্য হয়ে ঘুরে দাঁড়ালো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হল। নেকড়েরা ভাবছিল এবার শিকার করা সহজ হবে, কিন্তু তিনি জানতেন না যে কিংকে আগে থেকেই ফাঁদ করে বসেছিল। একটি নেকড়ে লাফ দেওয়ার সাথে সাথে হঠাৎ কানের জাল সক্রিয় হয়ে যায় এবং নেকড়েটি অবিলম্বে ফাঁদে আটকা পড়ে। গর্তে পড়ে যাওয়ার সাথে সাথে কাঠের সূক্ষ্ম ভেলা ভেড়ার মধ্যে দিয়ে চলে গেল। সঠিক সুযোগ দেখে কং তাৎক্ষণিকভাবে গাছের ভারী কাণ্ড তুলে গর্তে ফেলে দিল। জালের মধ্যে একের পর এক সক্রিয় হয়ে পাহাড় থেকে বড় বড় পাথর ছুটে নিচে পড়তে শুরু করে এবং পালানোর চেষ্টা করা ভেড়াগুলো সেখানেই আটকে যায়। কিন্তু ধোঁয়া ছত্রভঙ্গ হওয়ার সাথে সাথে কিছু জীবিত নেকড়ে এখনও শিকার ছেড়ে দিতে ইচ্ছুক ছিল না। রাগান্বিত কিংকং একটি নেকড়ের লাশ ধরেছিল এবং তার শক্তি দেখিয়ে এটিকে জোরে ছিঁড়ে দুটুকরো করে দিয়েছিল। এটা দেখে বাকি নেকড়েরা ভয়ে লেজ চেপে পালিয়ে গেল। যদিও শিকার পাওয়ার পরেও কিংকংয়ের মুখে কোনো আনন্দ ছিল না, কারণ তার মুখের পচা দাঁত তাকে খুব বিরক্ত করে রেখেছিল। এদিকে লুকিয়ে বসে একটি টিকটিকি সুযোগ দেখে মাংসের টুকরো তুলে পালিয়ে যেতে শুরু করে। কিংকং তাৎক্ষণিকভাবে তাকে থামানোর জন্য ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তখনই দূরের কণ্ঠস্বর তার দৃষ্টি আকর্ষণ করে। উপত্যকা থেকে সেই গর্জন শুনে সে ভেবেছিল যে তার নিজের কেউ তাকে ডাকছে, তাই সে দ্রুত সেই দিকে ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে তিনি কেবল একটি অদ্ভুত ব্যাঙের সাথে দেখা করেছিলেন, যা তার মতোই ছিল। বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরেও সে একা ছিল এবং এই শূন্যতা তাকে ভিতর থেকে ভেঙে ফেলছিল। অবশেষে দাঁতের কষ্ট তাকে মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য করে। সে না চাইলেও মানবিক জগতে প্রবেশ করেছে। সেখানে পৌঁছে কিংকং পাহাড়ের নিচে পড়ে গেল এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগল। তখন ভাগ্য নিয়ে বিজ্ঞানীদের নজর পড়ল, কিন্তু আতঙ্কিত মানুষ তাকে নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে অ্যানেস্থেসিয়া দিয়েছে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তিনি শহরের সবচেয়ে বিখ্যাত ডেন্টিস্টকে ডেকেছিলেন। ডেন্টিস্ট একটি ক্ষয়প্রাপ্ত দাঁত ছিলে ফেলার জন্য শক্ত ইস্পাতের তারটি শক্ত করে ধরেছিলেন। এতটুকুই করে কং মুখ থেকে দুর্গন্ধ ছেড়ে দিল। সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে স্পেসক্রাফটটি হঠাৎ উপরের দিকে চলে গেল। ঠিক তখনই একটি ঝাঁকুনি দিয়ে কিংকংয়ের বিশাল দাঁত বেরিয়ে এলো। কিংকং যখন সুস্থ হয়ে উঠলেন, তিনি দেখতে পেলেন যে তার পুরনো দাঁতটি এখন একটি শক্তিশালী টাইটেনিয়ামে পরিণত হয়েছে। এই নতুন দাঁতের সাথে তার মধ্যে একটি বিশাল শক্তি ছিল, যা তাকে অনুভব করেছিল যে সে এখন কাউকে হারাতে পারে। কিন্তু তখনই ল্যাবে হঠাৎ কিংকংয়ের জগৎ থেকে একটি জরুরি সংকেত এসেছিল, যা সবাইকে চমকে দিয়েছে। এই সংকেতের সত্যতা জানার জন্য বিজ্ঞানীরা অবিলম্বে একটি উদ্ধারকারী দল তৈরি করেন এবং মিশন শুরু করেন।
তিনি কিংকংয়ের সাথে সেই পোর্টালে ঝাঁপিয়ে পড়েন, যা সরাসরি কংয়ের জগতে যায়। তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের মহাকাশযানটি দ্রুত গতিতে নিচের দিকে টেনে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তারা রহস্যময় জগতে প্রবেশ করে। বাড়িতে পৌঁছে কং দেখতে পেল তার খাবার চুরি হয়ে গেছে। সে সাথে সাথে তার কুড়াল তুলেছিল এবং সরাসরি পাথরের উপরে চলে গিয়েছিল। সেখানে তিনি দেখতে পেলেন যে গভীর ফাটলের ভিতর থেকে একটি হালকা নীল আলো বেরিয়ে আসছে, যা তার দৃষ্টি আকর্ষণ করেছে। সত্য জানার জন্য সে সরাসরি সেই গভীরতায় ঝাঁপিয়ে পড়ল। ঘুপ অন্ধকারে পৌঁছানোর সাথে সাথে তার কুঠারটি নিজেই জ্বলতে শুরু করে। আলো পড়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে চারপাশে অদ্ভুত উজ্জ্বল পাথর ছড়িয়ে আছে, যা এই আলোর উপর প্রতিক্রিয়া দেখায়। তখন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। তিনি শব্দ অনুসরণ করে ঝর্ণা জুড়ে পৌঁছেছেন, যেখানে তিনি একটি নতুন লুকানো পৃথিবী দেখতে পেলেন। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার সাথে সাথে তিনি একটি অদ্ভুত গন্ধ অনুভব করলেন, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার সামনে একটি অত্যন্ত বিপজ্জনক এবং বিশাল ছায়া আবির্ভূত হলো। এটি দেখে কিংকং অবিলম্বে তার কুড়াল তুলেছিলেন এবং লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। দুজনের মধ্যে দূরত্ব যতই কমতে থাকে, সেই বিশাল ছায়া ধীরে ধীরে ছোট হয়ে যায় এবং যখন এটি সামনে আসে তখন সত্যটি অন্য কিছু ছিল। আসলে সে কোনো দানব ছিল না, বরং একটি ছোট নির্দোষ হলুদ কেশিক বানর, যা দেখে সে নিজেই চমকে উঠল। হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো তার মতো কাউকে দেখে কিংকং অবিলম্বে নত হয়ে অস্ত্র নামিয়ে দিল। এরপরে সে বানরের সাথে বন্ধুত্ব করার জন্য তার হাত বাড়িয়ে দিল। তিনি ভেবেছিলেন যে ছোট বানরটিও তার মতো কাউকে দেখে খুশি হবে, কিন্তু হঠাৎ সে কিংকংকে জোরে কামড় দিল। এত কঠিন সে তার নিজের মতো খুঁজে পাওয়ার পরে কিংকং তাকে এত সহজে যেতে দিতে চায়নি, তাই সে বানরের পিছনে ছুটে গেল। কিন্তু হঠাৎ তার পিছনে একটি ভীতিকর ছায়া এসে দাঁড়ালো, যা দেখে সে খারাপভাবে চমকে উঠল, কারণ সে আজ পর্যন্ত তার আকারের কোনো টাক গরিলা দেখেনি। কোং তার দিকে যেতে শুরু করলে হঠাৎ দুটি লম্বা হাতের গরিলা তাকে পিছনে ফেলে দেয়। টাকের মুখের হাসি দেখে বোঝা গেল যে তারা যুদ্ধের উদ্দেশ্য নিয়ে এসেছে, তাই কিংকংও এখন তাদের হত্যা করার ইচ্ছা পোষণ করেছে। তিনি অবিলম্বে একটি পাথর তুলেছিলেন এবং সরাসরি গরিলাকে আঘাত করেছিলেন। রাগান্বিত টাকও তাকে আক্রমণ করতে ছুটে গেল, কিন্তু কং তাকেও চালাকি করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে মাটিতে নামিয়ে দিল, এমনকি গঞ্জা কুনের কুড়াল হাতে নিয়েও কিছুই করতে পারেনি এবং চারজনই খেয়ে গেল। কিংকং তার অস্ত্র তুলে নিতে এগিয়ে গেলে ছোট হলুদ বানরটি হঠাৎ ছুটে এসে তার মুখে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। এটি দেখে কিংকং তাকেও ধরে ফেলে এবং তাকে অস্ত্র করে বাকি গরিলাদের মারধর করে। যদিও তারা জানত যে তারা কিংকংকে মোকাবিলা করতে পারে না, তবুও তারা পালাক্রমে তার ওপর আক্রমণ করে। এদিকে একটি বানর ভুলবশত খাদে পড়ে যায়, কিন্তু কিংকং দ্রুততা দেখিয়ে তাকে তাৎক্ষণিকভাবে ধরে টেনে নিয়ে গেল। কিন্তু অনুগ্রহ পাওয়ার পরিবর্তে তিনি মাটি থেকে একটি ছুরি তুলেছিলেন এবং কিংকংকে আঘাত করেছিলেন। এটি দেখে কিংকং ক্ষুব্ধ হয়ে ওঠে এবং একটি শক্তিশালী লাথি দিয়ে তাকে আবার গভীর খাদে ফেলে দেয়। এই অবস্থা দেখে টাক ভয় পেয়ে গেল এবং সাথে সাথে পিছন ফিরে দৌড়াতে লাগল। কিংকং পাশেই পড়ে থাকা পাথরটি তুলে তার দিকে ছুড়ে দিল, যা সোজা হয়ে তার মাথায় ঢুকে গেল। আঘাতের পরও সে কিছু একটা বকবক করে পিছনে না তাকিয়ে পালিয়ে গেল। ঠিক তখনই কিংকং গাছের মাঝে লুকিয়ে থাকা বানরটিকে ধরে বের করে নিয়ে যায় এবং জোরে মাটিতে আঘাত করে, যার পর তিনি মাটি থেকে একটি খোঁড়া ছুরি তুলেছিলেন এবং ছোট বানরকে নির্দেশ করেছিলেন যে তাকে গরিলার আস্তানায় নিয়ে যেতে হবে। বেচারা ছোট বানরটি জোর করে এগিয়ে গেল এবং কিংকং তার পিছনে চলে গেল। তারা ভিতরে যাওয়ার সাথে সাথে সেখানে অনেক বিপজ্জনক প্রাণী দেখতে পেল, কিন্তু এই শান্ত সুদর্শন স্থানের ভিতরে প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়েছিল। ছোট বানরটি পালানোর জন্য ধূর্তভাবে তাকে সেই এলাকায় নিয়ে যায় যেখানে বিশাল ড্র্যাগন বাস করে। কিন্তু তিনি কি জানতেন যে কিংকংয়ের সামনে তার এই কৌশলটি দীর্ঘস্থায়ী হবে না? হঠাৎ তার সামনে একটা বিশাল ড্র্যাগন এসে দাঁড়ালো, কিন্তু ক্যাং ভয় পাওয়ার পরিবর্তে কয়েক মিনিটের মধ্যে তার কাজ শেষ করে ফেলল এবং তারপরে আরাম করে বসে তাকে খেতে লাগলো। এটা দেখে ছোট বানরটিও তার কাছে আসতে চাইল, কিন্তু ভয়ে সাহস করতে পারেননি। কিংকং তার অবস্থা দেখে নিজেই মাংসের টুকরো ভেঙে তার দিকে বাড়িয়ে দিল। তবুও ছোট বানর তাকে বিশ্বাস করতে পারছিল না। এটি দেখে কিংকং ক্ষুব্ধ হয়ে মাংস মাটিতে ফেলে দেন, যেমন বলছে, খাবার হয় তাহলে খাওয়া, না হলে ভাড়ে যাও। ক্ষুধার্ত থেকে বেহাল বানর তাৎক্ষণিকভাবে মাংস খেতে শুরু করে এবং প্রতিটি কাউরের সাথে তার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হতে থাকে। কিংকে যতটা খারাপ মনে হয়েছিল ততটা খারাপ নয়।
ধীরে ধীরে সে সাহস জুটা করে কিং কানের কাছে এসে বসল এবং দুজনেই শান্ত হয়ে একসাথে সময় কাটাতে শুরু করল। এই মুহূর্তটি একেবারে মনে হয়েছিল যেন একজন বাবা তার সন্তানের সাথে স্বাচ্ছন্দ্যের মুহূর্তগুলি কাটাচ্ছেন। কিন্তু সামান্যতম ধারণাও ছিল না যে তারা যতই এগিয়ে যাচ্ছিল ততই দ্রুত বিপদের দিকে। যতই তারা আরও গভীরে চলে গেল, কিং কং অবশেষে তার মতো প্রাণীদের দেখতে পেলেন, কিন্তু তারা সবাই খুব খারাপ অবস্থায় বাস করে দেখে তার হৃদয় ভেঙে যায়। তারা সবাই সারাদিন মজুরি করতে বাধ্য হয়েছিল এবং তাদের জীবন নরকের চেয়ে কম ছিল না। এই সময় একটি বৃদ্ধ বানর ভুলবশত পাথর ফেলে দেয়, যার ফলে রাগান্বিত গরিলা তাকে মারধর করে। এটি দেখে কিংকং নিজেকে আটকাতে পারলেন না এবং তিনি জোরে তার কুড়াল মাটিতে আঘাত করে বৃদ্ধ বানরটিকে তুলে নিলেন। ঠিক তখনই পাহারাদার রাগ করে কিংকংয়ের দিকে ছুটে গেল এবং তাকে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করতে লাগল। কিন্তু পরের মুহূর্ত কিংকারের সাহস বাকি বানরদের মধ্যে আশা জাগিয়ে দিয়েছে। কিন্তু একই সময়ে ছুটে যাওয়া গঞ্জা এটা সব দেখছিল। তিনি অবিলম্বে গিয়ে এখানকার রাজা স্কার কিংকে সবকিছু জানিয়েছিলেন। গরিলার কথা শুনে স্কার কিংয়ের রাগ ভেঙে গেল। তিনি তার সিংহাসন থেকে ওঠার সাথে সাথে পথের সমস্ত বানর তার কাছে নত হয়ে গেল। কিন্তু কিংকং ভয় না পেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। স্কার কিং তাকে মনোযোগ সহকারে দেখল এবং কানের মুখে ইস্পাতের দাঁত দেখে সে হেসে উঠল। কিন্তু পরের মুহূর্তেই সে তার রাগ দূর করার জন্য একটি বানরকে লাফাতে ফেলে দেয়। এটি দেখে কিংকংয়ের রাগ শীর্ষে পৌঁছেছিল। তার শক্তি প্রদর্শনের জন্য স্কার কিং তার কাঁধ থেকে অস্ত্র সরিয়ে নিল এবং নিজেকে কিংকংকে একটি পাঠ শেখানোর জন্য প্রস্তুত করল। কিংকংও সঙ্গে সঙ্গে তার কুড়াল তুলে নেয় এবং দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে তিনি হঠাৎ আক্রমণ করলেন এবং কিংকং এক মুহূর্ত সামলাতে পারলেন না। স্কার কিং অস্ত্রের উপর থাকা স্ফটিক দিয়ে কংকে বেশ কয়েকটি আঘাত করেছিল। রাগে কং তার উপর ভেঙে পড়ল। শক্তি তিনি কিংকংয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি, তাই তিনি কং থেকে দূরে সরে গিয়ে ক্রমাগত আঘাত করতে লাগলেন এবং কিংকংকে ধীরে ধীরে পিছিয়ে যেতে হলো। এদিকে কিংকংয়ের কুড়ালও তার হাত থেকে বেরিয়ে মাটিতে পড়ে গেল। সুযোগ পেয়ে সে তার অস্ত্র দিয়ে কিংকংয়ের গলা চেপে ধরে তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগল। স্কার কিং অনুভব করেছিল যে সে এখন লড়াইয়ে জয়ী হয়েছে, কিন্তু কিংকং তাকে সমস্ত শক্তি দিয়ে তুলে নিয়ে মাটিতে আঘাত করেছে। কিংকং কিছুক্ষণের মধ্যেই তাকে চিৎ করে দিল। তখনই স্কার কিং সিদ্ধান্ত নেন যে তিনি তাকে তার আসল শক্তি দেখিয়েই মেনে নেবেন। তার অস্ত্রের পাথরটি জ্বলজ্বল করতে শুরু করার সাথে সাথে হঠাৎ গরিলারা পাথর ফেলে লাভার পথ বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে গুহায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর দানবের চোখ দেখা দিতে শুরু করে। তাপীয় মাটি হঠাৎ বরফে পরিণত হয় এবং একই বিশাল জীব টাইটেন শিমো বেরিয়ে আসে, যে একবার পুরো বিশ্বকে বরফের মধ্যে আটকে রেখেছিল। স্কার কিং অবিলম্বে তাকে কং আক্রমণ করার আদেশ দেয়, কিন্তু শিমো এই আদেশে খুশি বলে মনে হয় না। তার উপর চাপ বাড়ার সাথে সাথে সে যন্ত্রণায় ভেসে উঠল এবং জোর করে আক্রমণ করল। কিংকং দ্রুত গতিতে লাফিয়ে উঠল এবং প্রথম আঘাতে নিজেকে রক্ষা করল। এরপর সে তার কুঠার সামনে রেখে নিজেকে সামলাতে চেষ্টা করল, কিন্তু শিমোর শক্তির মুখে তার সমস্ত প্রচেষ্টা দুর্বল হতে শুরু করে। দেখতেই তার হাত জমে গেল এবং বরফে পরিণত হল। আকস্মিক আক্রমণে তার ডান হাত মারাত্মকভাবে আহত হয় এবং দুর্বল হয়ে পড়ে। সুযোগ দেখে স্কার কিং তাৎক্ষণিকভাবে তাকে শেষ করার নির্দেশ দেন। পরের আক্রমণ হওয়ার সাথে সাথে পিছনের ছোট বানরটি টানেলের দিকে ইঙ্গিত করে তাকে দ্রুত পালিয়ে যেতে বলে। একই সময় শিমো জোর করে আবার আক্রমণ করল। এটি দেখে কিংকং অবিলম্বে মুখ ফিরিয়ে নিলেন এবং দ্রুত টানেলের ভিতরে চলে গেলেন। কিন্তু এখনও তার পিছনে শত শত বিপজ্জনক বানর নিযুক্ত ছিল। ভালো জিনিস, বছরের পর বছর ধরে এখানে থাকার কারণে কং জঙ্গলে বেশ কয়েকটি জাল রেখেছিল, কিন্তু সেই বানরদের সংখ্যা এতটাই ছিল যে আহত কংকে তারা দ্রুত একটি বন্ধ পথে ঘিরে ফেলে। এটিই ছিল শেষ ফাঁদ যার উপর সে নির্ভর করতে পারে। কিন্তু যে বানরগুলো জালে আটকা পড়েছিল এবার হঠাৎ সতর্ক হয়ে গেল। তিনি অবিলম্বে জাল সক্রিয় করার জন্য মাটিতে বেল দেখতে। যখন কং দেখেছিলেন যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন তিনি অনুভব করেছিলেন যে এখন তার শেষ কাছাকাছি। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের উপরে লাগানো জালটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং শত শত টন ভারী পাথর সরাসরি তাদের উপর পড়ে, যার ফলে সেখানে থাকা সমস্ত বানর সেই পাথরের নিচে ডুবে যায়। তখনই কং লক্ষ্য করলেন যে জালটি সক্রিয় করা সেই বানর ছাড়া আর কেউ নয়। এখন কাং খারাপভাবে আহত হয়েছিল এবং লড়াই করার মতো অবস্থায় ছিল না। তাই তিনি ছোট বানরের সাহায্যে মানুষের কাছে ফিরে যেতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এখনও একটি বানর বেঁচে আছে। সেখানে কংয়ের সাথে আসা বিজ্ঞানীরা দেখেছিলেন যে তাদের বেস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তখনই তিনি পাথরের উপর একটি বিশাল হাতের ছাপ দেখতে পান, যা তাদের অনুমান করে যে এই পৃথিবীতে কংয়ের মতো আরও বিশাল প্রাণী রয়েছে। শীঘ্রই তারা বনের গভীরে চলে গেল, যেখানে তারা একটি লুকানো যন্ত্র দেখতে পেল। মেয়েটি তাকে চাপিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জায়গা থেকে পানি প্রবাহিত হতে শুরু করে। সেই জল জঙ্গলে মিশে গেল। বিজ্ঞানীরা তাকে অনুসরণ করে একটি রহস্যজনক জাদুকরী প্রাচীরের কাছে এসেছিলেন, যা বনের ভিতরে একটি অদৃশ্য জায়গা লুকিয়ে রেখেছিল।
তারা সেই দেওয়ালে স্পর্শ করার সাথে সাথে নীল আভা ছুটে গেল। এটি দেখে তিনি অবিলম্বে প্রাচীরের মধ্যে একটি ছিদ্র তৈরি করেছিলেন এবং তখনই তাদের সামনে এমন একটি দৃশ্য উপস্থিত হয়েছিল যা তার চোখ খোলা রেখেছিল। প্রাচীরের পিছনে এমন একটি সুন্দর এবং রহস্যজনক পৃথিবী বিদ্যমান ছিল যা আজ পর্যন্ত কেউ দেখেনি বা তার কথা শুনেনি। বিজ্ঞানীরা এই পৃথিবীতে পা রাখার সাথে সাথে হঠাৎ করেই তাকে ঘিরে ফেলে সেই বিশ্বের উপজাতিরা। এই লোকদের দেখতে মানুষের মতো, কিন্তু তাদের পোশাকটি একজন সাধারণ ব্যক্তির থেকে সম্পূর্ণ আলাদা। তারা বিজ্ঞানীদের ক্ষতি না করেই সরাসরি তাদের গোত্রের কাছে নিয়ে যায়। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে এই লোকেরা হাজার হাজার বছর ধরে পৃথিবীর নিচে বসবাস করছে এবং উপরের বিশ্বের সাথে সরাসরি সংযুক্ত পোর্টালটি রক্ষা করছে। স্কারকিং বছরের পর বছর ধরে এই জায়গাটি খুঁজছিল যাতে সে এই পোর্টালের সাহায্যে মানব জগৎ দখল করতে পারে। ঠিক সেই সময়ে মানুষের গন্ধ সুখে কিংকং বিজ্ঞানীদের কাছে পৌঁছে গেল, কিন্তু অদৃশ্য প্রাচীরের কারণে তিনি ভিতরের জগৎ দেখতে পারেননি। তাই গোষ্ঠীর লোকেরা সেই জাদুকরী দেয়ালে একটি ফাটল তৈরি করে যার মাধ্যমে কাং সহজেই প্রবেশ করতে পারে এবং সরাসরি মানুষের মধ্যে চলে যায়। কিন্তু তারা জানত না যে তারা করা বানর সব দেখেছে। কিংকং মানুষের সামনে পৌঁছানোর সাথে সাথে তিনি দুর্বল হয়ে পড়েন এবং সরাসরি মাটিতে পড়ে যান। বিজ্ঞানীরা দেখেছেন যে কনের হাত খারাপভাবে আহত হয়েছে এবং এখন সে কিছু করার অবস্থায় নেই। এটি দেখে ডাক্তার অবিলম্বে সিদ্ধান্ত নেন যে কংয়ের হাত সম্পূর্ণরূপে পরিবর্তন করতে হবে। তিনি অবিলম্বে মেকানিক আর্মের ধারণা পেয়েছিলেন। এটি একই সুপার মেকানিক্যাল আর্ম ছিল যা মানুষ প্রথমটিকে আরও শক্তিশালী করার জন্য ডিজাইন করেছিল। ভালো জিনিস, গ্যাজেটটি এখনও ধ্বংসাপ্রাপ্ত বেসের নিচে তৈরি একটি ভূগর্ভস্থ যান্ত্রিক দোকানে রাখা হয়েছিল। শীঘ্রই ডাক্তার তাকে সেখান থেকে বের করে আনলেন এবং সরাসরি কুয়াংয়ের শরীরের উপরে নিয়ে এসে ছেড়ে দিলেন এবং তখনই সেই মেশিনটি নিজেই কুয়াংয়ের ক্ষতবিক্ষত অংশকে চিহ্নিত করে যুক্ত হতে শুরু করল। সেই হাতের ভিতরের বিশেষ ওষুধ কংয়ের শরীরে পৌঁছেছিল, তাই অজ্ঞান কং যেমন নতুন শক্তি অনুভব করতে শুরু করে। তার মুখের আনন্দ স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তিনি এই নতুন অস্ত্র নিয়ে বেশ খুশি। হঠাৎ ছোট বানর জঙ্গলের ভেতর থেকে ছুটে এলো। তিনি কংকে বলেছিলেন যে স্কারকিং পোর্টালের জায়গা খুঁজে পেয়েছে এবং শিমোর সাথে একটি উপজাতি আক্রমণ করতে চলেছে। একা কং স্কারকিং এবং শিমুকে মোকাবিলা করতে পারেনি, তাই তার কাছে একটাই পথ ছিল, মানুষের জগতে গিয়ে বহু বছর ধরে ঘুমন্ত গডজিলাকে জাগিয়ে দেওয়া। কিন্তু তিনি ঠিক বুঝতে পারেননি যে তাকে সাহায্যের জন্য ডাকা হবে। সেই গডজিলা তার জন্য সবচেয়ে বড় হুমকি হতে চলেছে। হঠাৎ পিরামিডের চারপাশের মাটি দ্রুত নড়বড়ে হয়ে গেল এবং নিচ থেকে একটি যান্ত্রিক হাত বেরিয়ে এলো। এটি এমন একটি জায়গা যা পৃথিবীতে প্রবেশের জন্য পোর্টাল খুলে দেয়। শীঘ্রই কং পোর্টাল থেকে বেরিয়ে এলো। কংয়ের আহাট অনুভব করতেই গডজিলা হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে এবং এক মুহূর্ত না হারিয়ে সরাসরি তার দিকে যেতে শুরু করে। কংয়ের সামনে আসার সাথে সাথে গডজিলা অনুভব করলেন যে কং তাকে চ্যালেঞ্জ করতে এসেছে, তাই সে এক মুহূর্ত না হারিয়ে পুরো গতিতে তার ওপর আছড়ে পড়ল। তার চোখে রাগ স্পষ্ট করে দিচ্ছিল যে সে কংকে জীবিত ছাড়বে না। গডজিলাকে দ্রুত তার দিকে এগিয়ে যেতে দেখে কং একটি হাত তুলে তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু গডজিলা আর কিছু শোনার ছিল না। সে সরাসরি আঘাত করে কংকে কয়েকশো মিটার দূরে ফেলে দেয়। গডজিলাকে থামাতে না দেখে কং পিছন থেকে আক্রমণ করে যাতে কোনোভাবে তাকে শান্ত করতে পারে, কিন্তু বালির চোখে পড়ার সাথে সাথে গডজিলা আরও জ্বলে উঠল। তিনি উল্টে কংয়ের হাতটি তার চোয়ালের মধ্যে ধরেছিলেন এবং জোরে জোরে এটিকে মাটিতে ফেলে দিয়েছিলেন, যার ফলে কং সম্পূর্ণরূপে চমকে গিয়েছিল। গডজিলা আবার তার উপর আছড়ে পড়েছিল, তখন কং সামল্য পারেনি। যখন কথার কিছুই ঘটেনি তখন কং ও প্রবল পাল্টা লড়াই শুরু করে। যদিও গডজিলা তার সবচেয়ে শক্তিশালী আকারে ছিল, কিন্তু এখন যান্ত্রিক বাহুর শক্তি নিয়ে কংও কম ছিল না। কিন্তু যখন কং দেখেছিল যে সে গডজিলাকে হারাতে পারবে না, তখন সে এক মুহূর্ত নষ্ট না করে তাকে ধরে জোরপূর্বক পোর্টালের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। সেখানে কবিলের লোকেরা স্কারকিংকে থামানোর জন্য একটি বিশেষ রেড লিকুইড পানিতে মিশিয়ে দেয়। তরল পানিতে দ্রবীভূত হওয়ার সাথে সাথে একটি জাদুকরী পরিবর্তন শুরু হয়। তাকে এমন একটি সিস্টেম অ্যাক্টিভ হয়েছিল যা দুটি বিশাল পিরামিডকে নিজেদের মধ্যে যুক্ত করতে শুরু করেছিল, এবং যত তাড়াতাড়ি এই পিরামিডে যোগ দেয় গ্র্যাভিটি কিছু সময়ের জন্য শেষ হয়ে যায়, যার ফলে সমস্ত বাতাসে উঠতে দেখা যায় এবং স্কারকিংয়ের জন্য পোর্টাল পর্যন্ত পৌঁছানো প্রায় নামুমকিন হতে পারে। কিন্তু পিরামিড সম্পূর্ণরূপে সংযুক্ত হতে পারে তার আগেই স্কারকিং সেখানে পৌঁছে গেছে। আসার সাথে সাথে তিনি সেই অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেমটিকে চিনতে পেরেছিলেন। তিনি অবিলম্বে হিমোকে বরফের সাথে পিরামিডের মধ্যে পথ বন্ধ করার আদেশ দেন। তখনই হঠাৎ পোর্টাল থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসে এবং মাটিতে পড়ে যায়। পরের দিকে গডজিলা এবং কং ধ্বংসাবশেষ ছিঁড়ে বেরিয়ে এলেন। গডজিলা শিমো এবং স্কারকিংয়ের দিকে চোখ ফেরানোর সাথে সাথেই তিনি বুঝতে পেরেছিলেন কেন কং তাকে এখানে নিয়ে এসেছে। তাই এক সেকেন্ড না হারিয়ে তিনি কংয়ের সাথে একত্রিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। সেখানে স্কারকিং ও শিমোর সাথে তাদের দিকে বাড়তে লাগল। উভয় দিকেই কেউ দুর্বল ছিল না। চারটি সংঘর্ষের সাথে সাথে বরফ ভেঙে যায় এবং পিরামিডগুলি একে অপরের সাথে ধাক্কা খায়। সেই ধাক্কা থেকে উদ্ভূত তরঙ্গ পুরো জায়গার মাধ্যাকর্ষণকে শেষ করে দিয়েছে। সবাই বাতাসে ভেসে উঠল, কিন্তু তা সত্ত্বেও গডজিলা সরাসরি শিমোর দিকে যেতে শুরু করে, এমনকি মাধ্যাকর্ষণ ছাড়াই দ্রুত পালিয়ে যায়।
ঠিক সেখানেই চালাক স্কার কিং কংয়ের কুড়াল তুলে তার উপর আক্রমণ করে, কিন্তু কং তার যান্ত্রিক হাত দিয়ে প্রতিটি আঘাত বন্ধ করে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে জিনিসগুলি উল্টে যায় এবং কং স্কার কিংকে গ্রাস করে, কিন্তু শত্রু বেশি হওয়ার কারণে তার পেছন থেকে আক্রমণ হতে থাকে। এটা দেখে ছোট বানর পাথর তুলে কংকে সাহায্য করতে শুরু করে। তখনই সুযোগ পেয়ে শিমো গডজিলাকে আক্রমণ করে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে পুরোপুরি বরফের মধ্যে ফেলে দেয়। কিন্তু গডজিলা কম ছিল না, তিনি এক ঝটকায় বরফ ভেঙে দিলেন। একই সময়ে অ্যান্টি গ্র্যাভিটি সিস্টেম বন্ধ হয়ে যায় এবং আবার মাধ্যাকর্ষণ ফিরে আসে। সুযোগ পেলেই স্কার কিং কংয়ের হাত থেকে বেরিয়ে সরাসরি পোর্টালে ঝাঁপিয়ে পড়ল। তাকে থামাতে গডজিলা এবং কংও তার পিছনে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কংয়ের কুড়াল সেখানেই পড়ে গেল। অন্যদিকে মানুষের ধারণা ছিল না যে কতটা বড় বিপদ আসছে। হঠাৎ সমুদ্রের ঢেউ জমে গেল বরফের পাহাড়ে। পরের মুহূর্তেই স্কার কিং শিমোর সাথে পৃথিবীতে পৌঁছে গেল। খোলা আকাশের আলো পেয়ে সে নিচের মানুষকে দেখে জোরে গর্জে উঠল। এখন সে অনুভব করল যে পুরো বিশ্বকে শাসন করার সময় এসেছে। তিনি শিবুকে আকাশ হিমিত করার আদেশ দেন। শিমু এটা করতে চায়নি, তারপরেও জোর করে সে সব দিকে তুষারপাত শুরু করে। দেখতে দেখতে বিল্ডিংগুলো এই বিধ্বস্ততায় জমে গিয়ে ভেঙে পড়তে শুরু করল। যখন স্কার কিং অনুভব করলেন যে তাকে আর কেউ আটকাতে পারবে না, তখনই কং তার 3 টন দাঁত মাটিতে ফেলে দেয়। রাগে স্কার কিং কংকে আক্রমণ করার আদেশ দেয়।